আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে আজকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আমি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর বেশি বেশি শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি, এই ভিডিওটি প্রতারণা নিয়ে। দেখেন একটা মানুষের সাথে কত বড় প্রতারণা করতে পারে। জীবনে ব্ল্যাকমেল অনেক দেখেছেন, জীবনে প্রতারণা অনেক দেখেছেন, কিন্তু এই ধরনের প্রতারণা আমার মনে হয় আপনারা কোনোদিনও দেখেননি। আজকে সেই প্রতারণার ভিডিওটি আপনাদের কাছে দেখাবো। একটা ফ্যামিলির সাথে কিভাবে প্রতারণা করা হয়েছে এবং তাদের সাথে মিলে তার জীবনকে শেষ করে কিভাবে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন। এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। আমি আজকে ছোট্ট কিছু কথা বলে ভিডিও ক্লিপটি ক্লিয়ার করে দিব। তো প্রিয় দর্শক, এই ছেলেটি এই ফ্যামিলিতে এমনভাবে মিশেছে, তাদের ফ্যামিলির একজন পার্মানেন্ট সদস্যর মতো মিশে গেছে এবং তার বাবা মা, মেয়েটির বাবা মার সাথেও এমনভাবে আচরণ করত যেন তাদের সংসারের একজন সে পার্মানেন্ট সদস্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কথা বেশি বাড়াবো না, এই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো এবং এই ধরনের প্রতারণার শিকার যেন আমরা আর দ্বিতীয়বার কেউ না হই, এজন্য আমার এই ভিডিওটি তৈরি করা। কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করা আপনাদেরকে সচেতন করার জন্য এবং এই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসি, আমাদের সমাজ যেন বেরিয়ে আসে, আমরা যেন বিপথে না যাই, আমাদের সমাজ যেন ধ্বংসের পথে না যায়। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে একটি ইমো নাম্বার দেখতে পেয়েছেন। এই ইমো নাম্বারটিতে যদি আপনার কোনো ভিডিও দেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে যে ইমো নাম্বারটি দেওয়া আছে এই ইমোতে ভিডিওটি পাঠাবেন। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে ভিডিও দেখাবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই ভিডিওটি দেখে আপনি নিজে হতভম্ব হয়ে যাবেন যে একটা ফ্যামিলির সাথে একজন কিভাবে প্রতারণা করেছে। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে এই বোনের মুখেই আজকে শুনবো যে সে তার ফ্যামিলির সাথে কিভাবে প্রতারণা করেছে। চলুন মূল ভিডিওতে চলে যাই। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো বা ছোট বোন ভেবেই তারপর যাক, এটা তো চলে গেছে, আমি ভুলেই গেছি। যে এরকম সাধারণত যেটা হয় যে এরকম মানে এই বয়সটাতে খুবই ম্যাচিউর একটা বয়স, এবং এই বয়সে যদি মেয়েদের ক্ষেত্রে হোক বা ছেলেদের ক্ষেত্রে যেটাই হোক না কেন, এরকম ঘটনা ঘটলে সাধারণত ফ্যামিলি মেম্বারদের সাথে তারা ব্যাপারটা শেয়ার করে না। তা আপনি কি শেয়ার করে? আমার যেটা মনে হয়, মানে বিশেষ করে ছোট বোনের সাথে হোক বা মার কাছে গিয়ে যাই হোক, আপনি কি কারোর সাথে শেয়ার করেছিলেন? না, আমি কারোর সাথে শেয়ার করিনি। আমার ছোট বোনটা আমার 8 বছরের ছোট, অনেক ছোট, তো ওর সাথে তো শেয়ার করার কোনো আসে না। আর আম্মু বেশিরভাগ সময় যেহেতু বাহিরে থাকতো, আম্মুর সাথে অতটা বেশি ক্লোজ ছিলাম না যে সবকিছু খুলে বলবো। আর আমাকে দেখা যেত বাসা থেকে খুব বেশি বাহিরে যেতে দিত না। আপনার আম্মু কোথায়, মানে যেহেতু তুমি হাউস ওয়াইফ ছিলেন, উনি কোথায় থাকতেন? আম্মু যে ওই যে কি বলে এটাকে, সমিতি যেটাকে বলে, এটার সাথে জড়াই গেছিল অনেক বেশি। সমিতি করতেন? হ্যাঁ, সমিতি করতেন। এই বেশিরভাগ সময় বাহিরে বাহিরে থাকতেন, তো এই খুব বেশি সময় পাইনি তার সাথে যে কথাগুলো খুলে বলবো। আর যেহেতু আমি বাহিরেও আমাকে খুব কম যাওয়া হতো, যে বাহিরে যাইতাম না, দোতলা বাসা ছিল তো বাহিরে খুব বেশি যাওয়া হতো না, তাই কারোর সাথে বলাও হতো না যে বান্ধবী বা বন্ধু কেউ আছে যে আমি শেয়ার করবো, এরকম কেউ ছিল না। খুব কম মিশছি মানুষের সাথে আমি। আচ্ছা, তো তারপরে ছেলেটা আসলো, আপনি তাকে বললেন? ওকে বললাম, তো ও বললো যে ওর ছোট বোন কাছে নাই তো অনেকদিন যাবত দেখে না, তাই। আমি বললাম আচ্ছা ওকে, হয়তো বা এরকম আমি ওকে বোন ভেবেই হয়তো বা এই জিনিসটা করছে, আচ্ছা ঠিক আছে ওকে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে আমি ওর রুমে খাবার নিয়ে যাচ্ছি, ও আমাকে জড়ায় ধরতেছে। আমি ছাড়া নিতে চাইতেছি কিন্তু আমাকে ধরেই আছে, ছাড়তে চাইতেছে, আমাকে জড়াজড়ি করতেছে। এমন এক পর্যায়ে চলে গেছে যে আমার সাথে ওর সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে প্রথম অবস্থায়। যে দাঁড়ান, আমি একটু জানতে চাই যে আপনি ক্লাস 8-এ পড়েন এবং আপনি বলছেন যে শারীরিক সম্পর্ক একটা পর্যায়ে হয়ে গিয়েছে, এটা কি হঠাৎ করেই হয়ে যাওয়া, আচমকাই হয়ে যাওয়া? একদমই হঠাৎ। দেখা গেল যে আমি একটা কলম আনতে, ভাইয়া একটা কলম দেন তো, ও আমাকে ধরে বসছে, বা ভাইয়া এই প্লেটটা নিয়ে যাই, বা আমাকে একটা পেজ দেন, এরকম হঠাৎ করে, একদমই হঠাৎ। হয় না যে আপনি তো একটু হলেও একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি তার অ্যাটিটিউড দেখে বা তার আচরণ দেখে বুঝতে? কোনো রকম কিছুই না, কোন রকম। আমি এটা বুঝতে পারতাম যে সে আমার কাছে আসতে চাইতেছে বা কিছু করতে চাইতেছে, এটা আমি কিছুই বুঝিনি। হঠাৎই এরকম জড়ায় ধরে এরকম হয়ে গেল।
এবং আপনি মানে আমি অনেক জোর করলাম যে আমাকে ছাড়েন, কি করতেছেন, এগুলো কি করতেছেন, ছাড়েন আমাকে। মানে এতটাই জোর, একটা ছেলের সাথে একটা মেয়ে কিভাবে এটা মানে পায়রা ওঠায় আপনি কেন শাউট করেননি? আমি একদমই অবাক। সাধারণত যেটা হয় যে ওই সময় এরকম হলে তো মেয়েটা তো অনেক ছোট, স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করার একটা ব্যাপার ছিল, শাউট করার একটা ব্যাপার ছিল, আপনি সেটা করেননি? না, আমি এটা করিনি। কেন করেননি? ভয় ছিল যে আব্বু আম্মু এটা যদি আয়সা একটা ঝামেলার সৃষ্টি হয় যে এই মেয়ে খারাপ, যে আশেপাশে মানুষ এরকম, আমাদের এলাকাটা ছিল এরকম যে ছেলে কি করলো সেটা না, মেয়েটার উপরে কিন্তু জিনিসটা চাপাই দেওয়া হয় যে মেয়েটা হয়তো বা এই কাজটা করতেছে। তাই আমি চিল্লাচিল্লি, আর এমন হয়তো যে চিল্লাচিল্লি করলে লোকজন আয়সা ওরে কিছু বলতো না, বলতো যে এই মেয়েটা এর ঘরে এই ছেলেকে রাখা হয়েছে, এই মেয়েটাই নিশ্চয়ই এই কাজটা করছে বা এই মেয়েটাই খারাপ, এরকম হয়তো। মানে ঘটনাটা আমি যতটুকু বুঝতে পারছি আপনার কাছ থেকে শুনে যে এটা একটা মানে ইভেন্চুয়ালি হঠাৎ করে হয়ে যাওয়া, কোনো ইকুয়েশন নাই, কোনো কিছু নাই, আমি একদমই বুঝতে পারিনি, একদমই না যে ও আমার সাথে এরকম করবে, আমি কখনোই মানে চিন্তা করিনি। আপনি তখন ক্লাস 8-এ পড়েন, আর তখন কোথায় পড়ছে? তখন ইন্টার কি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে পড়ছে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে জুয়েল, এবং শামিমা তখন ক্লাস 8-এ। ওকে, তারপর কি হলো? তারপর আমি তো কান্নাকাটি করতেছি খুব, আমাকে এরকম করলেন কেন আপনি? তো কান্নাকাটি করার পর আমাকে বুঝালো যে কান্নাকাটি করো না, এটা হঠাৎ করে হয়ে গেছে, টেনশন করার কিছু নাই, তুমি। আমি তো একা একা খুব কান্নাকাটি করি, চিন্তা করি যে আমার সাথে কি হইলো। তারপর একের পর এক যখনই ও দেখতেছে যে আমার ফ্যামিলির কেউ নাই বা আমি একা, তখনই আমাকে ধরার চেষ্টা করছে, তখনই আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে জোর করে। আমি ভিতর রুমে ঘুমায় আছি, ও আস্তে করে, আমার ছোট 2টা ভাই বোন পাশে শোয়া, ও আস্তে করে যায় আমার পাটাই না ধৈরাটাই না মানে বাহির রুমে নিয়ে এসে আমাকে জোর করে। টু বি অনেস্ট, মানে আপনি নিজেও কি সাড়া দিতেন? মানে অস্বীকার করার কোনো উপায় না। আমি প্রথমবার যখন এরকম হয়েছে জোর, তারপর আমি আর জোর করিনি। তারপরে আপনি আর জোর করেননি? তারপর আমি চিন্তা করছি যে এই ছেলেটা আমার সাথে এরকম করতেছে, আমি ওকে প্রশ্ন করছি, দেখেন আপনি, তখন তো আমি ওকে আপনি করে বলি যে আপনি আমার সাথে এরকম করতেছেন, আমার কি হবে, আপনি এগুলো করতেছেন কেন? আমাকে তো আপনি মানে আমার সবকিছুই তো আপনি নিয়ে নিতেছেন, কি করতেছেন আপনি এগুলো? তখন ও আমাকে বললো যে তুমি চিন্তা করো না, ইন্টার পাসটা করি, তারপর আমরা সম্পর্কটা আগাই নিব, আমরা বিয়ে করবো, বা এরকম একটা আশ্বাস আমাকে দিল। তখন আমি কোনো বাধাই ওকে দেইনি যে ও তো ইন্টার পাস করার পর আমাকে বিয়ে করবে। আপনি কি বুঝতেন তখন যে সম্পর্ক জিনিসটা কি, বা একটা ছেলের প্রতি ভালো লাগাটা কি? না, আমার তো ওকে ভালো লাগিই নেই। কতদিন পর্যন্ত আপনাদের এই সম্পর্কটা ছিল? মানে এই যে ক্লাস 8-এ তো শুরু হলো, কিন্তু কতদিন পর্যন্ত ছিল এই সম্পর্কটা? ক্লাস 9 পর্যন্ত। মানে 1 বছর আপনারা এই জিনিসটা কন্টিনিউ করেছেন? ওকে, আমাকে বলুন, মানে একটু বিস্তারিত বলুন, আমরা জানতে চাই। আমাদের 1 বছর কন্টিনিউ এইভাবে, ওর ইন্টার পাস হওয়ার আগ পর্যন্ত ও এইভাবে কন্টিনিউ করলো আমার সাথে সম্পর্কটা। ও যাওয়ার আগে আমাকে বলে গেল যে আমি ঢাকায় থাকবো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, আসা যাওয়া করবো, তুমি কোনো টেনশন করো না, কারোর কথা কিছু শুনো না, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, আর আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। 1 বছরের মধ্যে আপনি 1 বছরের মধ্যে আপনি আপনার বাবা মা বা অন্য কাউকে বলেননি, আভাস দেননি? কিছুই বলিনি। আপনি নিজেও কি এনজয় করতেন? আপনার নিজেরও ভালো লাগতো? না, আমার তখন ভাইয়া আমার এরকম ফিলিংস হয়নি যে এই ছেলেটা আমার গায়ে ধরতেছে, আমার ভালো লাগতেছে, বা আমার কিস করতেছে, আমার ভালো লাগছে, ওরকম কিছুই আমার হয়নি, ওরকম কিছুই না। তাহলে যা শুধু ওর দেখতে ভালো লাগতো, না দেখলে একটু খারাপ লাগতো যে এই ছেলেটা কোথায় গেল, ভালো লাগতেছে না কেন। মনে হয় ওইটাই ছিল, যে ওইটাই হয়তো বা ভালোবাসা ছিল, কিন্তু আমি বুঝিনি তখন, ওই বয়সে হয়তো বা বুঝিনি। ওকে, তারপর 1 বছর চলে গেল, ও চলে গেল এখান থেকে। আমিও ক্লাস 9-এ উঠলাম। যখন আমি ক্লাস 9-এ উঠলাম, 9-এর বার্ষিক পরীক্ষা দিব, তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই। কনসিভ করেন? হ্যাঁ, কিন্তু আমি মোটেও বুঝতে পারিনি। যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমার সমস্যা ছিল যে 2 মাস 3 মাস পর পর হতো। তখন আমাকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলছে যে বয়স হলে ঠিক হয়ে যাবে। তো আমি ভাবলাম যে হয়তোবা এর কারণেই এই জিনিসটা হচ্ছে, কিন্তু এই শারীরিক সম্পর্কের কারণে যে আমি প্রেগনেন্ট হব বা আমার বাচ্চা হবে, এটা আমি কখনোই চিন্তা করতে পারি না। আমার মাথায় কোনোদিন এটা আসেই নাই, আর আমি জানতামও না। ঠিক আছে, আমি জানতামই না। শুনলে অবাকই হবে, সবাই অবাকই হবে যে মেয়েটা কিভাবে বুঝলো না বা কিভাবে জানলো না। আমি জানি না আমি বোঝাইতে পারতেছি কিনা, আমি একদমই বুঝি নাই।
আমাকে জিজ্ঞেস করতো কেমন আছো তুমি, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম জিজ্ঞেস করতো। বললাম না, কোনো সমস্যা না। ও তখন ঢাকায় কোথায় থাকতো? ঢাকা মিরপুরে একে থাকতো। থেকে কি করতো? ও বলছে যে ও জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করতেছে, কোচিং করতেছে, এরকম। আপনাদের বাড়িতে থেকেও কোথায় পড়াশোনা করেছে? আমাদের বাসায় থেকে আমাদের গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছে। ক্যান্টনমেন্ট কলেজেও পড়াশোনা করেছে, ওকে। তো তারপর সারাদিন আমার সাথে কাটাইছে। বা এরকম হয়তো যে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে বা মেলা হলে আমি ওকে বলতাম যে আমাদের এখানে না একটা অনুষ্ঠান হইতেছে, আসবা? তো বলতো আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেরি হলে সমস্যা নাই। শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছাড়া আপনি তো এখন অনেক অনেক ম্যাচিউর হয়েছেন, বয়স হয়েছে, প্রেম ভালোবাসা করলে শারীরিক সম্পর্কের বাইরে যে ধরনের এক ধরনের সম্পর্ক থাকে, ওই সম্পর্ক কি কখনোই আপনাদের মধ্যে ছিল ওই সময়টাতে, বিশেষ করে যে সময়ের কথা আপনি বলছেন? না, ওরকম কিছুই ছিল না। মানে এরকম ফিল করতাম যে ছেলেটাকে না দেখলে ভালো লাগতেছে না, বা কথা বললে হয়তো বা ভালো লাগবে, রাতের পর রাত কথা বলা। না না না, ওরকম কিছুই না। জাস্ট 4 দিন পর 5 দিন পর আমি দোকানে গিয়ে একটা ফোন দিতাম যে আপনি আসবেন কি, বা আপনি কেমন আছেন, কি করতেছেন, এখন কোথায় পড়তেছেন, এরকম জিজ্ঞেস করতাম। কিন্তু ও ভালো লাগাটা যে এটাই কিনা আমি জানতাম না। না, আপনি ও কখনো আপনাকে কখনো বলে নাই যে ও অনেক বেশি ভালোবাসে আপনাকে, বা আপনি ওকে অনেক ভালোবাসেন, এরকম? না, এরকম কিছুই বলি নেই। বা কমিটমেন্টের যে জায়গাটা, ওটাও কখনো ছিল না? পরিষ্কার করার জন্য আমি শ্রোতাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে যে এটা এমন একটা সম্পর্ক যেটা আসলে বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এবং এখানে আসলে লাভ বলতে যেটা বোঝায়, ভালোবাসা বলতে যেটা বোঝায়, সেটার বিন্দু মাত্র ছিটেফোঁটা নেই আমার কাছে যেটা মনে হচ্ছে। তবে দুজনকে যে কোনো ভাবেই হোক একটা সম্পর্কের মধ্য দিয়ে ফিল করতো। আচ্ছা, আপনি যখন ক্লাস 9-এ, তখন ও চলে গেল হচ্ছে কোচিং করার জন্য, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেই সময় কোচিং করতো। তো আপনি বলছেন 4 দিন পর 5 দিন পরে ফোন দিয়ে আপনি তাকে আসার কথা বলতেন, আসলে কোথায় থাকতো? আমাদের বাসায় বলতে যে 1-2 ঘন্টা আমার সাথে কথা বলতো, গল্প করতো। বা ওর একটা ফ্রেন্ড ছিল আমাদের বাসা থেকে একটু দূরে হবে, ওই ফ্রেন্ডের সাথে ওদের বাসায় খাওয়া দাওয়া করতো, আমার সাথে 1 ঘন্টার জন্য আসতো, দেখা করতো, কথা বলতো, আবার চলে যেত বন্ধুর বাসায়, আবার কিছুক্ষণ পরে দেখা যেত যে কয়েক ঘন্টা পরে আবার আসতো, আবার এসে আবার একটু থাকতো, কথা বলতো, আবার চলে যেত, এই অবস্থা। এবং ওই সময়টাতে কি আপনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? না, ওরকম হয়নি। কেন হয়নি? মানে সুযোগ ছিল না নাকি? সুযোগ ছিল না। হ্যাঁ, সুযোগ ছিল বলতে কি, তখন আমার আম্মু কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গেছে, বাসার দিকে মানে আসে পড়ছে, তখন আসলে ওরকম কোনো সুযোগই হয়নি ও গায়ে হাত দিবে বা কিছু করবে, ওরকম কোনো সুযোগ হয়নি। মানে আপনার আম্মু আপনার বাসায় বেশি সময় দিত এবং সে কারণে ওই সময়টা তার কোনো সুযোগ হয়নি। তার মানে একটা জিনিস আমরা আবিষ্কার করতে পারলাম যে বাবা মা যদি পরিবারে বেশি সময় দেন তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব। ওকে, আমি একটু আরো পরিষ্কার করতে চাই, আপনি একটু আগে বলছিলেন আপনার প্রেগন্যান্সির কথা, আপনি যখন প্রেগনেন্ট হয়ে যান ক্লাস 9-এ, তার মানে আপনার সম্পর্ক শুরু হয়েছে ক্লাস 8 বা 1 বছর টানা কন্টিনিউ করার পর ক্লাস 9-এ এসে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। সাধারণত এত বড় সময়ের সম্পর্ক, ও তো অনেক ম্যাচিউর ছিল, ও ইন্টারমিডিয়েটে পড়তো এবং ও তো অনেক ম্যাচিউর ছিল, আপনি না হয় কিছুই বুঝতেন না, ক্লাস 8-এ পড়েন, ও তো চাইলে এই ধরনের সমস্যা এড়াতে পারতো। কিন্তু ও আমাকে একটা জিনিস বলতো যে তোমার কোনো সমস্যা আছে, তোমার কোনো প্রবলেম আছে? আমি বলতাম না, কোনো প্রবলেম তো নাই আমার, কোনো প্রবলেম নাই, এরকম বলতাম। কিন্তু ও যে কি মিন করে বলতেছে এটা কিন্তু আমি জানতাম না। ও আমার জিজ্ঞেস করতো তোমার কোনো সমস্যা আছে? না, আমার তো কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, এরকম। যাই আমরা ক্লাস 9-এর দিকে যাই, আপনি যখন প্রেগনেন্ট হয়ে গেলেন সেই গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, ক্লাস 9-এ আমি আমার ভেতরে একজন হইতেছে, বা আমার ভেতরে কেউ একজন হইতেছে, আমি বিন্দু পরিমাণ বুঝিনি। আমার শারীরিক পরিবর্তন হইতেছে, আমি একটু বাজিনি। আমি দিব্যি স্কুলে যাইতেছি, খাইতেছি, খাওয়াটা অনেক বেশি খাইতেছি, এমন দেখা যাইতেছে যে একটা জিনিস অনেক বেশি বেশি খাইতেছি যেটা আমি খাই না, ঠিক আছে? এরকম আমার অনেক পরিবর্তন হইতেছে, আমি কিছুই বুঝতেছি না যে আমি লেবুটা এত বেশি খাইতেছি কেন, আমি কেন করতেছে, বা আমার যে হইতেছে না সেটাই আমি ভাবতেছি যে আমার হয়তো ওই রোগটা ছিল, অসুখটা ছিল, এর জন্য হয়তো বা হইতেছে না। আমি মনে মনেই রাখতেছি, আমি কাউকে বলিনি। আমার ক্লোজ একটা বান্ধবী ছিল, ওকেও আমি কখনো এই কথাটা বলিনি, কারণ আমি বুঝতেছি কি যে হয়তো বা এর জন্যই, এই অসুখটার জন্যই হয়তো বা অফ আছে। 2003-এর জুলাই মাসে 15 তারিখে সবার কাছে জানাজানি হয়ে গেল যে আমি প্রেগনেন্ট। কিভাবে হলো? গাছে উঠতে পারতাম, অনেক গাছে উঠতে পারতাম আমি, তো পেয়ারা খাওয়ার জন্য গাছে উঠছিলাম,
গাছে ওঠার পর আমার একটা পাশের এক আন্টি আমাকে দেখছে যে আমার শরীরটা অনেক মোটা হয়েছে বা আমার পেটটা অনেক উঁচা উঁচা লাগতেছে এরকম। তো আন্টিটা আবার আমার আম্মুকে মাঠে হাঁটতে গেছে, তো আন্টিটা বলতেছে আমার আম্মুরে যে ভাবি আপনার মেয়ের কোনো পরিবর্তন খেয়াল করছেন আপনি? তো আমার আম্মু বলছে না তো, আমি তো কিছু খেয়াল করিনি, কি সমস্যা বলেন কি? আপনি ওকে জিজ্ঞেস করেন যে ওর ঠিক মতো হচ্ছে কিনা। তো আমার আম্মু তখনই বাসায় আসছে, বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি ঠিক মতো হইতেছে? আমি তখনও বলতেছি হ্যাঁ আম্মু হইতেছে, হ্যাঁ আম্মু হইতেছে। তখন বলছে না তোমার হইতেছে না, তুমি আমার কাছে সব খুলে বলো। তখন আমি বলি না, তখন আম্মু বাধ্য হয়ে আমার সেই ক্লোজ বান্ধবীকে খবর দিছে যে তুমি এখনই আমার বাসায় আসো। তো আমার বান্ধবীটা আসে, আমার বান্ধবী আমাকে দরজাটা আটকে আমাকে জিজ্ঞেস করে যে তুই আমাকে সব খুলে বল, কি হয়েছে তোর সাথে কি হয়েছে? তারপর আমার বান্ধবী এত জোর করতেছে, তারপর আমি বলি না যে আমার সাথে এই হয়েছে। তারপর যখন ও আমার খুব এত ইমোশনাল হয়ে আমাকে বলছে যে দেখ শানু, তোর অনেক প্রবলেম হবে, তুই আমাকে সব খুলে বল। আমি আর রাখতেই পারি না নিজের ভেতরে, জোরে ওকে জড়ায় ধরে বইলা ফেলছি হ্যাঁ মৌসুমী আমার সাথে এই হয়েছে, আমাকে এই হয়েছে। তখন ও জিজ্ঞেস করছে কোন ছেলে বল, কোথাকার ছেলে? তখন আমি ওর নামটা বললাম। ও পুরা আমাকে। তখন আপনার কয় মাস চলছিল এটা? তখন আমার 5 মাস শেষ। 5 মাস শেষ? 5 মাস পর্যন্ত আপনি নিজের মধ্যে এটা গোপন করে রাখছি। আচ্ছা, তারপর যখন এটা আমি কখন বুঝতে পারছি যে আমার ভেতরে একজন হইতেছে, যখন আমার জিনিসটা আমার ভেতর নড়তেছে, যে কেউ আমাকে লাথি দিতেছে বা আমার এক সাইডে উঁচা হইতেছে এক সাইডে নিচা হইতেছে, তখন আমি বুঝতে পারতেছি যে আমার ভেতরে কিছু একটা হয়েছে। আমি তখন জুয়েলকে ফোন দিই যে আপনি কি একটু আসতে পারবেন, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। 5 মাস পর? হ্যাঁ। তখন ও আমাকে বলল যে আমার 18 তারিখ পরীক্ষাটা দেই তারপর আসি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, 18 তারিখ আসলেই সামনাসামনি বলবো যে আমার তো এই প্রবলেম, আমি কি করব। এর আগে 15 তারিখে তো এই ঘটনা সবাই জেনে গেল। আমার বান্ধবী আমার আম্মুকে ডেকে বলল যে আন্টি এই অবস্থা। আমার আম্মু তো তখনই শেষ, আমার আম্মু তখন কি বেঁচে আছে না কি কিছু বুঝতে না, এমন কান্না করতেছে আর কি করবে, আমাকে বকাও দিতে পারতেছে না, পুরো পাগলের মতো হয়ে গেছে। তখন আমাদের দোতলায় একটা আন্টি ছিল, আন্টিটা ছিল আবার অ্যাডভোকেট। তো ওই আন্টিকে ডাকার পর বলে যে আমার সাথে একটু চলো, মার্কেটে চলো, ফোন দিতে হবে এক জায়গায়। আমাকে সহই আমি সাথে ছিলাম, আমাকে সহই মার্কেটে নিয়ে যেয়ে ফোন করলো ওর কাছে, জুয়েলের কাছে ফোন করলো যে আমাকে আম্মু আর আন্টি যা যা শিখাই দিছে আমি তাই ওকে বললাম যে তুমি কি আসবা, তুমি কালকের মধ্যে আসো, হ্যাঁ তুমি কালকের মধ্যে আসবা। আম্মু শিখাই দিল যে বলো যে আমি প্রেগনেন্ট, তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না, যদি বিয়ে করো তাহলে কালকেই আসো। আপনার আম্মু আপনাকে এই কথা বললো ওই ছেলেকে বলার জন্য যে তুমি আসো। তারপর যখন ও আমার কথায় সায় দিতেছে না, তখন আমার ওই আন্টিটা ফোন নিয়ে বললো যে দেখো জুয়েল, ও তো নাছরবান্ধা, ও বললে না আমার পরীক্ষা আমি আসতেই পারবো না, আমার পরীক্ষা আমি আসতে পারবো না। একই কথা, আমার বাসায় তো পুরা একদম অন্ধকার। আমার আব্বুরে বললো, আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। সে জায়নামাজ থেকে এক বিন্দুর জন্য উঠে নাই, সে শুধু আল্লাহর কাছে একটা দোয়া করছে আমার মেয়ের কোনো সর্বনাশ, কোনো ক্ষতি যেন না হয়, এই ছেলে যেন আশা পড়ে, এরকম একটা। ওখান থেকে উঠেনি, জায়নামাজ থেকে উঠেনি আমার আব্বু। তো আমাকে আমার আম্মু আরো অনেক কিছু ডিটেল জিজ্ঞেস করলো যে তুমি কবে এগুলো করছো, কেন করছো এই। তখন আমি বললাম যে আম্মু আমি তো আসলে আমার সাথে এরকম হয়েছে। আমাকে বলছে তুমি বলনি কেন, তুমি আমার কাছে কেন বলনি, মা হইতেছে সবচেয়ে কাছের বন্ধু, তুমি কেন আমাকে বলনি। কিন্তু তখন আসলে আমি কিছুই বলিনি, আমি শুধু কান্না করছি, কিছুই বলিনি, কিছু বলতে পারিনি। তারপর পরের দিন সকালবেলা আমার সিঁড়ির যে মুরব্বীরা আছে এদেরকে আমার বাবা ডেকে এই ঘটনাটা বলল যে এরকম একটা ঘটনা, এখন আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি একা কিছু করতে পারবো না। তখন আমাদেরকে ডাকছিল আপনার আব্বু ডেকে। কাকে ডেকেছে? আমাদের সিঁড়িতে যে মুরব্বীরা থাকে, সিঁড়ি মানে হচ্ছে আপনাদের বিল্ডিং? হ্যাঁ বিল্ডিং এর যে আঙ্কেলরা আছে তাদেরকে ডাকলো। এর মধ্যে যে আন্টির কথা বললাম, ওই আন্টির আব্বু ছিল একটু উপরের লেভেলে। তো ওনাকে আমি নানা ডাকতাম। তো ওই নানাকে আগে বলা হয়েছে যে আপনি একটু সিঁড়ির লোকজনকে নিয়ে একটু আমার বাসায় আসেন, আমার বাসায় একটা প্রবলেম হয়েছে। আচ্ছা।
তো ওনারা আসার পর পরামর্শ করে যে কি করলে কি করা যায়। তখন ওই নানাটা বলল যে ঠিক আছে, আমি এটা অফিসে যাওয়ার পর অফিসে আমাদের যে বস আছে ওদেরকে জানাবো এবং কিভাবে কি করা যায় সেটা আমরা দেখতেছি। এবং সেই লোকজনই একটা দায়িত্ব নিল যে কিভাবে এই মেয়েকে কি করা যায়। তো আমাকে আমার নানা অনেক কিছু জিজ্ঞেস করছে যে তুমি কি ও কি তোমাকে কোনো চিঠি দিছে বা ও লিখছে এরকম কোনো কাগজ আছে? তো আমি বললাম হ্যাঁ আছে, আমার কাছে এরকম কাগজ আছে। তো আমাকে দেখাইতে বললো। পরে আমি সব দেখাইছি যে এই ডায়েরিতে এত ডেট গুলা লেখা আছে, যে ও কোন দিন আসছে আমার এখানে। তারপর আমাকে একটা চিঠি লিখছে, এগুলা দেখালাম। চিঠি লিখতো আপনার কাছে? হ্যাঁ, চিঠি লিখতো আমার কাছে। কেন, কি ধরনের, কি ভাষা থাকতো চিঠিতে? চিঠিতে ভাষা ছিল এরকম যে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, টেনশন করো না, নিজের যত্ন নাও। আর ছিল এরকম যে আই লাভ ইউ, এই এতটুকুই, এগুলাই ভালোবাসার কথাগুলা লেখা ছিল এরকম। চিঠিগুলা অনেকদিন মানে এরকম ছিল না যে লেখা পোস্ট করলাম তারপর আসলো, এরকম না। ও যখন আসতো ও একাই আমার রুম থেকে কাগজ কলম নিয়ে আমার জন্য লিখতো, লিখে আমার কাছে দিত। আমার রুমে বসে আমাকে চিঠি লিখে আমাকে দিত এরকম। কিন্তু যে ও চলে গেছে ওখান থেকে চিঠি দিতে এরকম না। তো কতগুলো চিঠি ছিল এরকম আপনার কাছে? 3-4টার মতো। ওকে। তো নানারা সবাই পরের দিন করলো, অফিসে গেল এবং আমাদের যে ছিল কমান্ডেন্ট ছিল ওখানে জানালো যে আমাদের অর্ডিন্যান্সের এক চাকরিজীবীর মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো ওনারা সিদ্ধান্ত নিল যে এখন কি করা যায়। ছেলে কোথায়? ছেলে তো বগুড়ায়। বগুড়ায় মানে তখন মিরপুরে ছিল, আপনি বলছিলেন কোচিং করছে। ও না, বগুড়ায় চলে গেছে। ও যখন জানতে পারছে যে আমি প্রেগনেন্ট, তখন ও ঢাকায় পরীক্ষা না দিয়ে চলে গেছে বগুড়ায়। পরীক্ষাটা অ্যাটেন্ড করেননি, চলে গেছে। তারপর আমাদের ওখান থেকে আমাদের যে স্যার আছে উনি একটা চিঠি লিখলো যে এই চিঠির মাধ্যমে ওই চিঠিটা ওই বগুড়া থানায় দিলেই তোমাকে তারা হেল্প করবে, ওখান থেকে লোক যে ওকে নিয়ে আসবে এবং ও মেয়েটাকে ও বিয়ে করতে বাধ্য, এরকম। তো 5 জন ছিল আমাদের সিঁড়ির, 5 জন মিলে, আমার আব্বু যায়নি, 5 জন মিলে এই চিঠিটা নিয়ে চলে গেল। চিঠিটা এই মুহূর্তে আমার কাছে আছে, আমি একটু সামারি পড়তে চাই, চিঠিটার সারমর্ম পড়তে চাই। এটা মূলত এখানে আসলে যেভাবে লেখা হয়েছে, প্রথমে সালাম দেওয়া হয়েছে, দ্বিতীয়তে লেখা আছে যে উল্লেখ করা যাচ্ছে যে মোহাম্মদ আব্দুল্লাহ আল কাউসার জুয়েল, আপনি যার কথা বলছিলেন, পিতার নাম পড়বো না আমি, গ্রাম কোনটায় পড়বো না, ডাকঘর পড়বো না, থানা পড়বো না, জেলা গাইবান্ধা। কেন বগুড়ার কথা আপনি বলছেন? না, গাইবান্ধা জেলা। ওর আব্বু যেহেতু সরকারি চাকরি করতো সেজন্য ওদের কোয়ার্টারটা ছিল, মানে বাসা ভাড়া নিয়ে যে থাকতো ওইটা ছিল বগুড়ায়। শিক্ষাবর্ষে গাজীপুর ক্যানবোর্ড কলেজের ছাত্র ছিল। ওকে। উক্ত কলেজের ছাত্র হিসেবে সে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কর্মচারী, আপনার বাবার নাম, এবং আপনার বাসায় লজিং থাকতো। বাসায় লজিং থাকার সুবাদে সে অমুকের অপরিণত 14 বছর বয়স্কা মেয়ে শামিমা সুলতানা শানু, আপনার ডাকনাম, এর সাথে সখ্যতা গড়ে তোলে এবং মেয়েটিকে এক সময় তার লালসার শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে জুয়েল মেয়েটিকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি যায়, কিন্তু তারপর থেকে জুয়েলের আর কোনো খবর নেই। সে মেয়েটি এবং মেয়ের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। 3 আছে যে মেয়েটি একেবারেই কিশোরী, জীবনের ভালো মন্দ বোঝার আগে অন্তঃসত্ত্বা হয়ে পরিবার এবং সমাজের ধিক্কারের মধ্যে পড়েছে। সমাজই এখন পারে তাকে উদ্ধার করে মর্যাদা দিতে, পুনর্বাসিত করতে। সমাজের দায়িত্ব অন্তঃসত্ত্বা মেয়েটির অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠিত করা। 3 নম্বর পয়েন্ট আমি আরেকবার পড়তে চাই। মেয়েটি একেবারেই কিশোরী, জীবনের ভালো মন্দ বোঝার আগে অন্তঃসত্ত্বা হয়ে পরিবার এবং সমাজের ধিক্কারের মধ্যে পড়েছে। সমাজই এখন পারে তাকে উদ্ধার করে মর্যাদা দিতে, পুনর্বাসিত করতে। সমাজের দায়িত্ব অন্তঃসত্ত্বা মেয়েটির অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠা করা। এই পয়েন্ট আমি 2 বার পড়েছি, তার পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা আমি একবার অনুষ্ঠানের শেষে বলতে চাই। 4, পত্রবাহক বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কর্মচারী, তার অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠা করার মান সেই আপনাদের সাহায্যে সহায়তা প্রার্থী। আপনারা অবশ্যই আপনাদের সুনাম এবং মর্যাদার প্রভাব খাটিয়ে বিষয়টি ধর্মীয় সমাধানের ব্রতী হবেন। আর পরে যিনি পাঠিয়েছিলেন বা প্রাতিষ্ঠানিকভাবে তার কাগজে সিল সাপোর্ট এবং সাইন। ওকে, এটা একটা খুবই ভালো কাজ করেছে, ছেলেটিকে নিয়ে আসার জন্য একটা প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, খুবই প্রশংসার কাজ। এবং এক্ষেত্রে আপনার বাবা যে চিন্তা ভাবনাটা করেছিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারপরে কি হলো? তারপরে এখান থেকে 5 জন চলে গেল ওখানে ওদের
প্রথমে ওদের বাড়িতে উঠেনি, প্রথমে সোজা মানে থানায় চলে গেছে। থানা থেকে এই চিঠিটা দেখানোর পরে ওনারা থানা থেকে লোক পাঠায় যে ওনাদের সাথে যাওয়ার জন্য ওদের বাড়িতে। তো পুলিশ সাথে চলে গেল ওদের বাড়িতে। বাড়িতে যাওয়ার পর প্রথমে ও ছিল না। ওর বাবাকে বলল যে আপনার ছেলে, এই চিঠিটা দেখানো হলো যে আপনার ছেলেকে হাজির করেন, আপনার ছেলে এরকম একটা কর্ম করছে, এটার সমাধান দিতে হবে। যখন চাপ দেওয়া হলো তখন ওনার ছেলে বাসায় আসলো। বাসায় আসার পর মানে কি ওই বগুড়াতে বাসায় আসলো? বগুড়াতে বাসায় আসলো। বাসায় আসার পর আমাকে একটু জানাবেন ওনার বাবা কি করতেন? ওনার বাবাও কি মানে ওনার বাবা হচ্ছে আপনার সরকারি চাকরিজীবী, এগ্রিকালচার অফিসার। কোয়ার্টারে থাকার কথা, বাট উনি হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকে। বাসা ভাড়া নিয়ে থাকে? ভাড়া নিয়ে থাকে। ওকে। তো ওখানে ছেলে হাজির হলো। তো ওকে ওর বাবা মা বলল যে তুমি সমাধান করে আসো, তুমি সমস্যা তৈরি করছো, সমাধান করে আসো। তো ওর আম্মু যখন এই কথা বললো যে তুমি আজকে তোমার বোন হলে তুমি কি করতে, এই প্রশ্নটা ওকে করছিল, তখন ওর মামা আর এক নানাকে নিয়ে আর ও 3 জন চলে আসছে আমাদের এই 5 জনের সাথে আমাদের গাজীপুরে। আপনাদের এখান থেকে 5 জন গিয়েছিল? হ্যাঁ, 5 জন গিয়েছিল। এবং 5 জনই খুব উঁচু লেভেলের লোক গিয়েছিল। তারপর চলে আসছে তখন রাত 1টা বাজে আসছে, 1টা বাজে। তখনই আমার আগেই ফোন করে দেওয়া হয়েছে যে ওদেরকে নিয়ে আমরা আসতেছি। তো এদিকে কাজী টাজি সবই ঠিক করা ছিল। আমাদের বাসায় ওদের ওখান থেকে লোকজন আসবে সেই প্রিপারেশনও নেওয়া হয়ে গেছিল, যে থাকা খাওয়া সবই ঠিক হয়ে গেছিল। তো রাত্রে যখন আসলো, প্রথমে আমাদের রুমে উঠায়নি, দোতলা যে আন্টির কথা বললাম আমি, যে নানার কথা, ওনাদের বাসায় উঠানো হয়েছে তাদেরকে। তারপর তাদের সাথে একটা কথা